নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন তাজের স্বপ্ন উপন্যাস। আজকে শুনবেন এই উপন্যাসের চতুর্থ পর্ব। তবে শুরুর আগে আপনাদের কাছে একটা বিষয় ক্ষমা চেয়ে নিই। আগের পর্বে রতনচাঁদ দিভেচার যে চরিত্রর ভয়েস ওভার আমি দিয়েছি তাতে একটু সামান্য ভুল হয়ে গেছে। ভুলটি একজন আমার শ্রোতাই আমাকে ধরিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রতনচাঁদ দিভেচা বাঙালি নন, সুতরাং তার বলা কথাগুলো অবশ্যই বাংলা কথা হতে পারে না, সেগুলো হিন্দি কথা। এবং এখানে নারায়ণ সান্যাল স্বয়ং সে কথাই বলেছেন যে উনি হিন্দিতে কথাগুলো বলছেন, তাই হয়তো আমাকে হিন্দিতে কথাগুলো বলতে হতো। কিন্তু এখানে উপন্যাসটি যেহেতু বাংলায় লেখা হয়েছে, তাই আমার উচিত ছিল তার কথাগুলো হিন্দি টানে বলা, মানে বাংলা কথাই হিন্দি টানে। আমি সেই ভুলটা করেছি যে ওনার কথাগুলো আমি পরিষ্কার ঝরঝরে বাংলা ভাষায় বলে গেছি। আমার এই ভুলটির জন্য আমি অসম্ভবভাবে ক্ষমা প্রার্থী। আমার আগে এই বিষয়ে অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। ভুলটা কেন হয়েছে তার জন্য আমি কোনো এক্সকিউজ দেব না, শুধুমাত্র আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর আজকে শুরু করছি পরের পর্ব। আগের পর্বে আপনারা যা শুনেছিলেন তার একটা ছোট্ট রিক্যাপ শুনে নিন। দিল্লির এক্সিবিশনে আঁকা ছবি দেখে প্রিয়দর্শীর সঙ্গে যোগাযোগ করেন রতনচাঁদ দিভেচা। তিনি একজন বিরাট বড় বিজনেসম্যান। তিনি প্রিয়দর্শীকে একটি ছবি আঁকার অফার করেন, যেটা আঁকতে হবে মুঘল স্টাইলে, এবং সেই সঙ্গে তিনি প্রিয়দর্শীকে তার একটি কার্ড দেন আর অশোকা হোটেলে তার সঙ্গে দেখা করতে বলেন, যাতে এই বিষয়ে কথাবার্তা হয়। সেই কথা মতোই প্রিয়দর্শী অশোকা হোটেলে যায় তার সঙ্গে দেখা করতে। সেখানে প্রিয়দর্শী জানতে পারে সে কি ছবি আঁকবে এবং তার জন্য তাকে মোটা টাকা দেওয়া হবে, আর এই ছবি আঁকার জন্যই তাকে মুম্বাই যেতে হবে। আজকে শুনবেন আপনারা এরপর থেকে। অনেক ঘাটে জল খেয়ে প্রিয়দর্শী অবশেষে এসে পৌঁছালো দিভেচা প্রোডাকশনসের অফিসে। নয়াদিল্লি থেকে বোম্বাইয়ের সেন্ট্রাল স্টেশন পাক্কা 2 দিনের পথ। বঙ্কু কাজের ছেলে, কন্ট্রাক্টর গার্ডকে ঝুঁপিয়ে 3rd ক্লাস স্লিপার বার্থ একটা জোগাড় করে দিয়েছিল, তাই ঘুমিয়ে আসবার সুযোগ পেয়েছে এই দীর্ঘ পথযাত্রায়। দিল্লি স্টেশনে ওকে তুলে দিতে এসেছিল বঙ্কু আর প্রীতম দাস। বঙ্কু বলেছিল, দাদা ভুলে যাবেন না তো? আর প্রীতম দাস বলেছিল, অপরাধ কিছু করে থাকলে ছোট ভাই বলে ক্ষমা করবেন। ওদের এই স্নেহ ভালোবাসার কী বা প্রতিদান দেওয়া চলে? কাজের মাধ্যমে আলাপ, আবার নতুন কাজের আহ্বানে ছেড়ে চলেছে ওদের এই ঘাট থেকে সে ঘাট। প্রিয়দর্শী ভাবছিল হয়তো ওদের সঙ্গে আর কখনো দেখাই হবে না। সেই কথা বলতেই বঙ্কু প্রতিবাদ করে ওঠে, দেখা হবে না কেন? আপনি তো সিংজে সিনেমা হলে ছবি আঁকতে আসছেন নাসিকে। তোমরা সেখানে থাকবে নাকি? আলবাত, অত বড় একটা সিনেমা হাউসের ইলেকট্রিক্যাল ওয়্যারিং তাহলে কে করবে? হঠাৎ প্রিয়দর্শীর মনে হলো ওদের কিছু ছবি উপহার দিলে মন্দ হয় না। বাঙ্কের উপর থেকে সুটকেসটা নামিয়ে সেটা খুলে ফেলল। স্কেচ বইটা বার করে তা থেকে 2 পাতা ছিঁড়ে নেয়। ওদের দুজনকে 2খানি ছবি দিয়ে বলে, এগুলো দেখলে তবু আমার কথা তোমাদের মনে পড়বে। বঙ্কু ছবিখানা সমজদারের মতো দূরে ধরে কাছে ধরে পরীক্ষা করে দেখে, তারপর বলে, ব্যাপারটা তো বুঝলাম না দাদা। একটা ট্রেনের কম্পার্টমেন্টের জানালা দিয়ে তাজমহল দেখা যাচ্ছে, আর এই ছেলেটা তো আপনি, আর এই হুঁড়ি কোন আসমান থেকে পয়দা হলেন? প্রিয়দর্শী ওর মাথাটা সস্নেহে নেড়ে বলে, ফাজিল ছেলে একটা। আমি যে বিশ্ববকাটে তা দুনিয়াভর সবাই জানে দাদা, কিন্তু আমার যে দাদা প্রেম পেয়ার মহব্বতের ধার ধারে না, সেই দাদাই যে এখন সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। এবার প্রিয়দর্শী একটা থাপ্পড়ি মেরে বসে ওর মাথায়। তারপর 2 দিন ধরে শুধু চলা আর চলা, মাইলের পর মাইল, স্টেশনের পর স্টেশন পিছনে ফেলে অবশেষে এসে পৌঁছল বোম্বাই শহরে। স্টেশনে নামবার সময় খেয়াল হলো সর্বনাশ হয়ে গেছে।
রাত্রে তার নিদ্রার সুযোগে কেউ নামিয়ে নিয়েছে তার সুটকেসটা। বেচারির মনটা খারাপ হয়ে গেল। বোম্বাই শহরে পদার্পণ মাত্রই তার লোকসান শুরু হলো। কি কি ছিল ওটার ভিতর? টাকা আর টিকিট তো ছিল বুক পকেটে, সেই সব খোয়া যায়নি। জামা কাপড় অধিকাংশই আছে ট্রাঙ্কে। সুটকেসে ছিল ওর ছবি আঁকার কিছু সরঞ্জাম, দাড়ি কামানোর সেট, মুখ ধোবার টুকিটাকি, কিছু জামা প্যান্ট, তোয়ালে, আর ওই যা সর্বনাশ হয়েছে, মায়ের ছবিখানা ছিল ওই সুটকেসটায়। প্রিয়দর্শী একেবারে মুষড়ে পড়ে। এর চেয়ে মানি ব্যাগটা খোয়া গিয়ে ওই ছবিখানা যদি তার কাছে থাকতো। চোখ ফেটে জল এলো প্রিয়দর্শীর। কিন্তু দিন তো তা বলে বসে থাকবে না। নূতন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে। দিভেচা সাহেবের দেওয়া ঠিকানা লেখা কার্ডটা অবশ্য খোয়া যায়নি। দাদর, সে আবার কোথায়? মালপত্র নিয়ে সোজা অফিসেই যাবে না অন্য কোনো হোটেলের খোঁজ করবে? শেষ পর্যন্ত মনস্থির করে, না, মালপত্র নিয়ে সোজা অফিসেই যাবে। প্রথমে অফিসের কাছাকাছি কোনো হোটেল খুঁজে নিতে হবে, না হলে এই বিরাট বোম্বাই শহরে দৌড়াদৌড়ি করতে করতে প্রাণান্ত। একটা ট্যাক্সি নিয়ে সে রওনা দিল। কর্মচঞ্চল বোম্বাই নগরী, ঝকঝকে ছিমছাম পরিষ্কার, কালো পিচমোড়া সড়ক, দুধারে আকাশচুম্বী হাল ফ্যাশনের প্রাসাদের শাড়ি। নানান জাতির মানুষ আশ্রয় নিয়েছে তার কোটরে, নানান ধান্দার। অনেক লাল হলুদ সবুজ বাতির সংকেত অতিক্রম করে একসময় ট্যাক্সিটা এসে থামল শহরতলির একটা গেটওয়ালা কম্পাউন্ডের ভিতর। মালপত্র নামিয়ে রাস্তার ধারে রেখে দারোয়ানে শরণাপন্ন হতে হলো। হ্যাঁ, এটাই রতনচাঁদ স্টুডিও, এখানেই দিভেচা পিকচার্সের অফিস। মালপত্র দারোয়ানের জিম্মায় রেখে ভিতরে এগিয়ে যায়। ডান দিকে প্রকাণ্ড স্টুডিও শেড, দরজা ভিতর থেকে বন্ধ। ভিতরে নিশ্চয়ই ছবি তোলার কাজ চলছে। বাঁ দিকে সারি সারি কতকগুলো অফিস, উপরে সাইনবোর্ড আছে। প্রায় গেটের কাছাকাছি নজরে পড়ল দিভেচা প্রোডাকশনসের নামাঙ্কিত সাইনবোর্ডটা। ছোট্ট এক চিলতে বারান্দা অতিক্রম করে অ্যাসবেস্টাস ছাউনি অফিস ঘর, ছিমছাম সাজানো। গ্লাসটপ টেবিলে টেলিফোন আছে, ফুলদানিতে ফুল নেই যদিও, কিন্তু অ্যাশট্রেতে সিগারেট টুকরো এবং কাঠি উপচিয়মান। আধ খাওয়া চায়ের কাপের কোনায় মাছি, খান 3-4 চেয়ার, সোফা ও সেটি। পিছনের দেওয়াল ঘড়ি আর ফ্রেমে বাঁধানো অনেকগুলো সিনেমা তারকার ছবি। অফিস টেবিলে একজন ভদ্রলোক একটি সিনেমার সাপ্তাহিকের পাতা উল্টাচ্ছিলেন। জিজ্ঞাসু নেত্রে তিনি তাকালেন প্রিয়দর্শীর দিকে। বিনা বাক্য ব্যয়ে প্রিয় পকেট থেকে বার করে দিল দিভেচা সাহেবের নামাঙ্কিত কার্ডখানা। ঘুরিয়ে ফিরিয়ে কার্ডখানা ভদ্রলোক দেখলেন। আগন্তুককেও বেশ ভালোভাবে দেখে অবশেষে বললেন, আপনি কি দিভেচা সাহেবের সঙ্গে দেখা করতে চান? তিনি তো এখানে নেই। নেই? সে কি, তার তো পরশু এখানে আসার কথা। হ্যাঁ, পরশু ছিলেন, কাল মাদ্রাজ চলে গেছেন, বুধবারে আবার আসবেন। তা কি দরকার বলুন তো? না, ব্যাপারটা হয়েছে কি, উনি আমাকে দিল্লিতে এই কার্ডখানা দিয়ে বলেছিলেন ওর সঙ্গে এখানে দেখা করতে, একটা ছবি আঁকবার ব্যাপারে। আমি দিল্লি থেকে আসছি, সরাসরি স্টেশন থেকে। কিন্তু আমি তো এ বিষয়ে কিছু জানি না। আপনি বরং বুধবারে একবার আসুন। প্রিয়দর্শী বুঝতে পারে বসতে তাকে উনি বলবেন না, তাই নিজে থেকেই একখানা চেয়ার টেনে নিয়ে বসে। বলে, আপনি এ বিষয়ে কিছু জানেন না? ওর কোনো কর্মচারীকে হয়তো উনি নির্দেশ দিয়ে গেছেন, একটু খোঁজ নিয়ে দেখুন না। আমার নাম প্রিয়দর্শী। আপনার নামটা? ইতিমধ্যে কানে একটি দেশলাই কাঠি প্রবেশ করিয়ে আরামে ভদ্রলোক চোখ বুজেছিলেন। সেই অবস্থাতেই মুদ্রিত নেত্রে বললেন, তার কি কোনো প্রয়োজন আছে? প্রিয়দর্শী কঠিন হয়। চারমিনারের প্যাকেটটা বার করে একটা সিগারেট ধরায়, বলে, হ্যাঁ আছে বই কি। আমার সঙ্গে তার দৈনিক হারে চুক্তি হয়েছে। তার নির্দেশ মতো তার অফিসে আমি রিপোর্ট করলাম। এখন আমাকে যদি 3 দিন এখানে চুপচাপ বসে হোটেল চার্জ গুনতে হয়, তবে 3 দিনের মজুরি তো আমি ছাড় দেব না। সেক্ষেত্রে আপনার নাম ও পরিচয়টা আমার জানা দরকার।
এবার ভদ্রলোক সোজা হয়ে বসলেন। কাঠিটা কান থেকে বেরিয়ে আসে, চোখটাও খুলে যায়। বললেন, কাহা হ্যায় চুক্তি, দিখাইয়ে যারা। সেটা এখন আমার কাছে নেই। আপনি কি আর্টিস্ট আছেন? না হলে ফ্রেস্কো আঁকার বায়না কি দিতেন মিস্টার দিভেচা? ও, বায়নাও দেয়া হয়ে গেছে। আচ্ছা, দেখি কি করতে পারি আপনার জন্যে। টেলিফোনটা তুলে নিয়ে ভদ্রলোক কার সঙ্গে যেন কি কথা বললেন গুজরাতি ভাষায়। তারপর বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে হিন্দিতে বললেন, আরে ইসকো শাহজাহান কে পাস লে যাও। বেরিয়ে এসে বেয়ারাটাকে প্রশ্ন করে প্রিয়, আচ্ছা এই ভদ্রলোককে? উনি তো স্বরূপ দাসজি আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। আর এই শাহজাহানকে? আর্ট ডিরেক্টর আছেন। আপ আইয়ে। এ পথ সে পথ দিয়ে স্টুডিওর ভিতর ওকে নিয়ে গেল লোকটা। প্রথমটা আলো আঁধারি, তারপরই স্টুডিওর কৃত্রিম জোরালো বাতির ঝলমলানি। শুটিং চলছে। লোকটা ওকে সাবধান করে দিল যে কোনো শব্দ যেন না করে। আলোকিত অংশটুকু অতিক্রম করে ওধারের গেট দিয়ে ফের বের হয়ে গেল তারা। এসে থামল একটা আউট হাউসের মতো স্থানে। ঘরটা গুদাম, নানান জাতের ছবি, মূর্তি আর কিউরিওর গুদাম। অনেক লোক কাজ করছে সেখানে। কেউ প্লাস্টারের ছাঁচ বানাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ বা বানাচ্ছে ফর্মা। ও প্রান্তে টুলের ওপর বসেছিল একজন বৃদ্ধ। শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, পরনে পায়জামা, ঊর্ধ্বাঙ্গে মেরজাই, মাথায় কাজ করা মলমলে সাদা টুপি, এক বুক সাদা দাড়ি। নিঃসন্দেহে লোকটা মুসলমান। বেয়ারা তার কাছে প্রিয়দর্শীকে পৌঁছে দিয়ে বললেন, স্বরূপ দাসজি একে আপনার কাছে পাঠিয়ে দিলেন শাহজাহান সাহেব। শাহজাহান একটা শিল্প নিদর্শন পরখ করছিল। বাঁ হাতটা তুলে গোল করতে বারণ করল। বেয়ারাটা প্রিয়র দিকে ফিরে বললেন, ইনি শাহজাহান সাহেব আছেন, আর্ট ডিরেক্টর। এই পর্যন্তই কর্তব্য ছিল তার, তাই একথা বলেই ফিরে চলল লোকটা। শাহজাহান যে শিল্প নিদর্শনটি পরীক্ষা করছিলেন সেটা একখানা ড্যাডো টালির ডিজাইন। ড্রয়িং বোর্ডের সঙ্গে পিন দিয়ে আঁটা একখণ্ড কাগজ আঁকা একটা নকশা। পাশে দাঁড়িয়ে আছে এক ছোকরা। এক দৃষ্টি ছবিখানার দিকে তাকিয়ে শাহজাহান ছোকরার দিকে ফিরল। উর্দু মিশ্রিত হিন্দিতে বললে, প্যাপিরাস কিসকো বলতে জানতে হো? ছেলেটি জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। आयनिक वैल्यूड किसको बोलते हैं? हाँ पता है? ছেলেটি তবু নিশ্চুপ। क्या हुआ क्या? এবার ছেলেটি ভয় ভয়ে মাথা নাড়ালে। ফ্যাশ করে ছবিখানা ছেড়ে দিয়ে ড্রয়িং বোর্ডটা ঠেলে ফেলে দেয় শাহজাহান। চিৎকার করে ওঠে, কিছুই যখন জানো না তখন দেখে দেখে নকল করলে না কেন? হ্যাঁ, অরিজিনাল ডিজাইন বানাবার শখ হয়েছে না? তা করতে হলে পেটে তো একটু বিদ্যে থাকা চাই, বুঝলে? বলে অম্লান বদনে ছেলেটির পেটে মারাত্মক একটা খোঁচা মেরে বসে। গুঁতোটা নির্বিবাদে হজম করে শিল্পী ছোকরা। তবু রাগ গেল না শাহজাহানের। সে চিৎকার করতে থাকে, ইন্দো স্যারাসনিক ডিজাইন আঁকতে দিলাম তোমাকে, আর তুমি এনে হাজির করলে তার ফুলের পাঁপড়িগুলো গ্রিক প্যাপিরাস, আর আঙুরলতা সুরগুলো হলো আয়নিক ভ্যালিড। যত গাধা আর গরু নিয়ে আমি তাজের স্বপ্ন দেখছি। যাও, যে নকশা তোমাকে দিয়েছি গ্রাফ করে তাই শুধু এনলার্জ করে নিয়ে এসো। যাও, দূর হও। মাথা নিচু রেখেই বোর্ডটা তুলে নিয়ে ছেলেটি চলে যায়। প্রিয়দর্শী বুঝতে পারে ইনি দিভেচা বর্ণিত মুঘল পেন্টিংসের আর্ট কানুসার। এতক্ষণ চুপ করে অপেক্ষা করছিল সে। এবার বলে, আপনি মিস্টার শাহজাহান? মিস্টার নই, আমি শুধু শাহজাহান। এ কথা তো ওই বেয়ারাটাই বলে গেল, শোনেননি? হ্যাঁ শুনেছি। আমাকে মিস্টার দিভেচা এখানে আসতে বলেছিলেন একটা ফ্রেস্কো আঁকার কাজে। আমার নাম প্রিয়দর্শী। বলেছিলেন 5x3 সাইজের একটা ফ্রেস্কো তার দরকার, তাজমহলের দ্বারোদ্ঘাটন। আপনি কি কিছু জানেন সে সম্বন্ধে? শাহজাহান কোনো জবাব দিল না। মির্জাইয়ের পকেট থেকে একটা বিড়ি বার করে ফুঁ দিল। তারপর ধীরে সুস্থে সেটা ঠোঁটের কোণে চেপে ধরে লাইটার জেলে ধরালো বিড়িটা। কই,
আমার প্রশ্নের জবাব দিলেন না তো? এক মুখ ধোঁয়া ছেড়ে শাহজাহান বলল, আপনি জানেন আয়োনিক ভ্যালিউ কাকে বলে? কেমন করে আঁকতে হয়? ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হলেও প্রিয়দর্শী বলল, হ্যাঁ জানি। তাজমহল দেখেছেন কখনো? দূর থেকে দেখেছি। কেন বলুন তো? তাহলে আপনি তো সবচেয়ে উপযুক্ত লোক, যেহেতু দূর থেকে আপনি তাজমহলের পাষাণ দেখেছেন, কাছে এসে তার প্রাণটা দেখেননি। অন্তরের মমতাজ নারীর প্রতি আপনার কোনো কৌতূহল নেই। বাইরে শাহজাহানকে সালাম জানিয়ে ফিরে এসেছেন আপনি। তোবা তোবা। প্রিয়দর্শী হিন্দি ছেড়ে সোজা বাংলায় বলল, আপনি কি বাঙালি? শাহজাহান চোস্ত লখনৌ হিন্দিতে জবাব দেয়, তোমার দ্বারা হবে না বাবুজি, এ ছবিটাই এই গল্পের প্রাণ আছে। প্রিয়দর্শী হাসল, বললে, নারাজ হচ্ছ কেন শাহজাহান সাব? আমার দ্বারা যদি নাই হবে, তবে এখানে উপযুক্ত আর্ট ডিরেক্টর থাকা সত্ত্বেও দিল্লি থেকে আমাকে বায়না করে আনানো হবে কেন? হঠাৎ টুল ছেড়ে উঠে দাঁড়ালো শাহজাহান, আহত কালনাগের মতো। কোনো জবাব দেয় না। অর্ধদগ্ধ বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে হন হন করে কোথায় চলে যায়। প্রিয়দর্শী বুঝতে পারে অবস্থাটা। ঠিক আছে, বুধবার পর্যন্তই অপেক্ষা করবে সে, দিভেচা ফিরে আসা পর্যন্ত। ধীর পায়ে সে বেরিয়ে আসে। গুদামঘর থেকে বেরিয়ে গেটের কাজ বরাবর আসতেই কে যেন ছুটে এসে ধরল তাকে পিছন থেকে। বললে, আপনি কি প্রিয়দর্শী আর্টিস্ট? প্রিয় ঘুরে দাঁড়ায়। এই সেই ছেলেটি যাকে ধমক দিচ্ছিল শাহজাহান। বললে, আপনি আমাকে চেনেন? আপনি ছবিটা আঁকতে এসেছেন, আমি কথা শুনেছি। আপনি এক কাজ করুন, প্যাটেল সাহেবের সঙ্গে দেখা করুন। শাহজাহান কেন আপনাকে সহ্য করতে পারছেন না তা নিশ্চয়ই আপনি বুঝেছেন। লোকটা 1 নম্বরের হারামি। আঙুল হারা হয়ে ডান হাতের বুড়ো আঙুলটাই ওর জখম হয়েছে, তাই তো আর নিজে তুলি ধরতে পারে না, আর কারোর হাতে তুলি দেখলেও সহ্য করতে পারে না। ও, তা প্যাটেল সাহেব কে এখানে? আরে ম্যানেজার সাহেব, কাল তিনি শাহজাহানকে বলছিলেন আপনার কথা, আমি শুনতে পেয়েছিলাম। বুড়ো ঘুঘুটা জানে আজ আপনার আসার কথা, তাই স্বীকার করল না। ও আচ্ছা, ধন্যবাদ, পরে আলাপ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। বেটা যদি দেখতে পায় আপনার সঙ্গে আলাপ করছি। আর কথা না বাড়িয়ে ছেলেটি ফিরে যায়। প্রিয়দর্শীও ফিরে আসে অফিসে। এখন আর স্বরূপ দাস একা নেই, আরও 2-4 জন এসে জুটেছেন। শাহজাহানও বসে আছে গুম হয়ে। ডান হাতের মধ্যমা আর অনামিকার মধ্যে বিড়ি ধরে হু হু শব্দে টেনে চলেছে ক্রমাগত। প্রিয়দর্শীকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়। ঘরে সব কয়টি চেয়ারেই লোক বসে আছে। ওর আগমনেই আলোচনাটা ব্যাহত হলো না। কেউ যেন ওকে গ্রাহ্যই করল না। অগত্যা প্রিয়দর্শী গিয়ে বসল একটা কাঠের প্যাকিং বাক্সের উপর। সঙ্গে সঙ্গে স্বরূপ দাস বলে ওঠে, ওতে বসবেন না, ওতে ফিল্ম আছে। প্রিয়দর্শী বলে, আচ্ছা, এই মিস্টার প্যাটেল কোথায় আছেন? 2 নম্বর ফ্লোরে আছেন। আপনি বরং বাইরে একটু অপেক্ষা করুন। প্রিয়দর্শী মর্মান্তিক চটেছে। বললে, অপেক্ষা করার মতো আমার সময় নেই। আপনি প্যাটেল সাহেবের কাছে খবর পাঠান, বলুন মিস্টার দিভেচার কাছ থেকে একটি বিশেষ মেসেজ নিয়ে আমি এসেছি, তার সঙ্গে দেখা করতে চাই। আমি দুঃখিত, 2 নম্বরে এখন শুটিং চলছে, এখন খবর দেওয়া সম্ভব নয়। 2টো পর্যন্ত শুটিং চলবে। প্রিয়দর্শী অগত্যা বাইরে টুলে গিয়ে বসে। মেজাজটা ওর খিঁচড়ে যায়। বোম্বাই শহরে পদার্পণ থেকেই ওর অদৃষ্টে যেন শনি লেগেছে। প্রথমে সুটকেসটা হারিয়ে গেল। এখানে কেউ তাকে পাত্তা দিচ্ছে না। শাহজাহান যে কেন তার প্রতি বিরূপ হয়েছে তার একটা যুক্তিসঙ্গত কারণ পাওয়া যাচ্ছে, কিন্তু স্বরূপ দাস তার সঙ্গে এমন ব্যবহার করছে কেন? সিনেমা জগতে ঢুকতে হলে কি ধাপে ধাপে দস্তুরি দিয়ে ঢুকতে হয়? সে সরাসরি দিভেচা নিয়োজিত লোক বলেই কি এরা তাকে পাত্তা দিচ্ছে না? তা সে যাই হোক, এই পর্যায়ে শেষ পর্যন্ত না দেখে সে যাবে না। নানান জাতের মানুষের আনাগোনা লেগেই আছে। স্টুডিওর গেটের সামনে একটা রেস্তোরাঁ, তার পাশে পানবিড়ির একটা দোকান।
একটা ঘ্যান ঘ্যানে হিন্দি গান বেজে চলেছে রেডিওতে। সামনের রাস্তা দিয়ে নানান জাতের গাড়ির মিছিল। পাশের ঘরেই বসেছে একটা জমাটি মজলিস। হু হু আওয়াজ ভেসে আসছে সেখান থেকে। বিচিত্র এই জগৎ, এর সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। হঠাৎ পরপর দুখানা গাড়ি এসে ঢুকলো গেট দিয়ে। দারোয়ান আসন ছেড়ে উঠে দাঁড়ায়। একখানা উইলিস পিক আপ ভ্যান, আর তার পিছন পিছন একটা সাদা রঙের অ্যাম্বাসেডর। গাড়ি থেকে যাত্রীরা নামছেন। স্বরূপ দাস, শাহজাহান এবং অন্যান্যরা এগিয়ে গেলেন অফিস ছেড়ে। সামনের পিক আপ ভ্যান থেকে যারা নামলেন তাদের মধ্যে একজন মাঝবয়সী ভদ্রলোকের দিকে সহজেই দৃষ্টি পড়ে। বুদ্ধিদীপ্ত চেহারা, মাথার চুলগুলো অবিন্যস্ত, চোখে চশমা, দাড়ি গোঁফ কামানো। না, কামানো নয়, আজ সকালে কামানো হয়নি। ঊর্ধ্বাঙ্গে একটি ঢিলে হাতা গরম পাঞ্জাবি, নিম্নাঙ্গে পায়জামা, পায়ে চপ্পল, হাতে একটা লাঠি। পায়ে চোট পেয়েছেন বোধহয়, একটু খুঁড়িয়ে হাঁটছেন তিনি। স্বরূপ দাস আর শাহজাহান হাত তুলে তাকে নমস্কার করে। স্বরূপ দাস বললে, আজ পায়ের ব্যথাটা কেমন আছে স্যার? আগন্তুক হেসে বললেন, পায়া ভারী হয়েছে আর কি। সবাই হাসল। হিন্দিতে পা ভারী হওয়ার একটা যোগরূপ অর্থ আছে, যা নাকি বাংলার পায়া ভারীর সমার্থক নয়। তাই হাসিটা হাসতে হলো মুখ টিপে। প্রিয় আন্দাজ করে যদিচ সিনেমা তারকার মতো এর সাজ পোশাক নেই, তবুও তিনি এই রাজ্যের একজন হোমরা চোমরা। ভদ্রলোক মেকআপ নিয়ে আসেননি তো? হয়তো ইনি একজন নামকরা সিনেমা আর্টিস্ট। একদিনের না কামানোর দাড়িতে অভিনয় করতে হবে আজ ওকে। হিন্দি চিত্রজগৎ সম্বন্ধে প্রিয়দর্শীর জ্ঞান সীমিত, তাই হয়তো চিনতে পারছে না। ইতিমধ্যে পিছনের অ্যাম্বাসেডর গাড়ি থেকেও যাত্রীরা নেমে পড়েছেন। বেশ একটা জটলা হয়েছে গেটের সামনে। হঠাৎ নজর গেল প্রিয়দর্শীর ওই পিছনের গাড়ির একজন ভদ্র মহিলার দিকে, আর তাকে দেখেই সে স্তম্ভিত হয়ে যায়। মেয়েটির পরিধানে হালকা নীল রঙের একটা সিফন শাড়ি, ম্যাগিয়া কাট রং মেলানো জ্যাকেট, খোঁপায় গোঁজা একটা গোলাপ, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুরন্ত বিস্ময়ে প্রিয়দর্শী নির্বাক তাকিয়ে থাকে। বৈশাখী! এতক্ষণে মেয়েটিও তাকে দেখতে পেয়েছে। সেও যেন স্তম্ভিত হয়ে যায়। প্রিয়দর্শী ধীর পায়ে এগিয়ে আসে। হাত দুটি বুকের কাছে তুলে প্রিয়দর্শী বলে, নমস্কার, আপনি এখানে? মেয়েটির বিস্ময়ের ঘোর তখনও কাটেনি, তবু সামলে নিয়ে কোনো ক্রমে বলে, মাফ করবেন, আপনাকে ঠিক। কি আশ্চর্য, আমাকে চিনতে পারছেন না? আপনি বৈশাখী দেবী তো? এই মাসখানেক আগে দিল্লি এক্সপ্রেসে। আপনি বোধহয় আর কারোর সঙ্গে আমাকে ভুল করছেন। আমার নাম বৈশাখী নয়। প্রথমটা কেমন যেন থতমত খেয়ে যায় প্রিয়দর্শী। ভুল তার হয়নি, হতে পারে না। এ তার বিস্মরণের যুগের ঘটনা নয়। মাত্র মাসখানেক আগে সে মেয়েটিকে দেখেছে। তার মুখ, চোখ, হাব ভাব, তার কণ্ঠস্বর, হাসি সমস্তই স্পষ্ট মনে আছে ওর। ভুলে যাওয়ার মতো চেহারা নয় মেয়েটির, আর ভুলে থাকার মতো মনের অবস্থাও নয় প্রিয়দর্শীর। তাহলে ও এমনভাবে অস্বীকার করছে কেন? প্রিয়দর্শী আবার বলে, কি আশ্চর্য, আগ্রা স্টেশনে। মেয়েটি পার্শ্ববর্তী ভদ্রলোকের দিকে ফিরে বললে, নেই চলুন, দাঁড়ালেন কেন আবার? হ্যাঁ হ্যাঁ চলুন বলে এগিয়ে যান তিনি। তবু একবার পিছন ফিরে প্রিয়দর্শীকে যাচাই করে নেন। বুঝে নিতে চেষ্টা করেন মেয়েটি জ্ঞাতসারে অস্বীকার করছে অথবা ছেলেটি ভুল করছে। ওরা সদল বলে স্টুডিওর ভিতর ঢুকে যায়। শাহজাহান স্বরূপ দাসের দিকে ফিরে বলে, সিনেমা স্টারদের সঙ্গে ভাব জমাবার জন্য কত রকম হ্যাংলামই না মানুষ করে। স্বরূপ দাস কোনো জবাব দেয় না। হালকা একটা হাসির ঢেউ বই গেল উপস্থিত সকলের উপর দিয়ে। ভিড়টা পাতলা করে দিয়ে তারাও চলে যায় অফিস ঘরের দিকে। প্রিয়দর্শী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। শাহজাহানের বিদ্রুপবান তাকে বিদ্ধ করেনি। সে আপন মনেই বিভোর হয়েছিল। শাহজাহানের কথা ওর কানেই যায়নি। কেন ওকে এভাবে অস্বীকার করল বৈশাখী?
সে কি তাকে চিনতে পারেনি? অসম্ভব। তাহলে বৈশাখীর কি যমজ কোনো বোন আছে? ও নিজেই কি ভুল করল? অথবা হয়তো সর্বসমক্ষে বৈশাখী ওদের পরিচয়টা স্বীকার করতে চাইছে না। তার মানে কি ধরে নিতে হবে বৈশাখীর সঙ্গে প্রিয়দর্শীর এমন একটা সম্পর্ক আছে যা ট্রেনের হঠাৎ আলাপের চেয়েও নিকটতর? প্রিয়দর্শী কি নিজেই সেই মথুরাবাবুর ভাগ্নে? ওর গল্পলোকের সেই যে নিরীহ ছেলেটি, যে কাঠবিড়ালিদের ছোটাছুটি দেখত নির্জন আমবাগানের ডালে ডালে, টোপর মাথায় যে ছেলেটি গিয়েছিল ভিন গাঁয়ের একটি মেয়েকে বিয়ে করে আনতে, কবুতরের বুকের মতো নরম একখানা হাতের উপর রেখেছিল হাত, সেই মথুরাবাবুর ভাগ্নে আর প্রিয়দর্শী কি অভিন্ন আত্মা? বৈশাখী কি সেই লাজুক ভীরু কিশোরীটিকে চিনতে পেরেছি বলেই অস্বীকার করছে ট্রেনের হঠাৎ হঠাৎ আলাপটাকে? কখনো কি এমন অবস্থায় পড়েছ যখন অত্যন্ত কাছের মানুষ অচেনা সেজে সরে দাঁড়াতে চায়, অথচ সেই অচেনা মানুষটাকে অতি আপন বলে দাবি করবার মূলধন নেই তোমার হাতে, যার ছবি দিনের চিন্তায় রাতের স্বপ্নে 1 মাস ধরে তোমাকে বিভ্রান্ত করেছে, যাকে গড় ঠিকানার মানুষ বলে বাতিল করেছিলে তুমি, সে হঠাৎ এসে দাঁড়ালো তোমার সামনে আর বলল, মাফ করবেন, আপনাকে তো আমি চিনি না। মেয়েটি নিজেকে বৈশাখী বলে স্বীকারই করছে না। তাকে গল্পলোকের মথুরাবাবুর ভাগ্নের কল্পলোকের রাজকন্যা বলে প্রিয়দর্শী দাবি করবে কিসের জোরে? জুহু বিচের যে অংশটায় প্রতি রবিবারে আর ছুটির দিন সারা বোম্বাই শহর ভেঙে পড়ে, সেটা পার হয়ে একটা পিচের রাস্তা চলে গেছে উত্তরমুখ। তারই বাঁকের মাথায় একখানা বড় ভাঙা বাড়িতে হিমাদ্রি রায়ের আস্তানা। পাড়াটা অভিজাত। হাল আমলে স্ট্রিমলাইন বাংলোর ভিড়ে, হাঁসের মেলায় হাড়গিলের মতো এই নড়বড়ে বাড়িটা কেমন করে যে হাড় পাঁজরা বার করে টিকে আছে সেটা একটা বিস্ময়। ও পাড়ার মানুষ অবশ্য তার কারণটা জানে। বাড়িটায় যিনি ভাড়া আছেন তিনিই এই জন্য দায়ী। শতাব্দীর 1 পাত ধরে তিনি এই বাড়িটা দখল করে আছেন। প্রথম যখন তিনি আসেন তখন এই বাড়ির আশেপাশে প্রায় সবটাই ছিল ফাঁকা মাঠ। তারপর ধীরে ধীরে ক্রমে জমজমাট হয়ে উঠেছে পাড়াটা। নতুন নতুন হাল আমলের বাড়ি হয়েছে, দোকান হয়েছে, নিয়নবাতির আলোয় ঝলমল হয়ে উঠেছে অঞ্চলটা। বাড়ির মালিক চেষ্টা ত্রুটি করেননি। নানানভাবে উত্ত্যক্ত করে মামলা লড়ে কিছুতেই তিনি এই সাবেক ভাড়াটিয়াটাকে তাড়াতে পারেননি। ইদানিং হাল ছেড়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন মেরামতির কাজ। বাড়িখানা যদি হাড়গোড় ভেঙে হুড়মুড়িয়ে পড়ে তবে বাড়ির মালিকই সবচেয়ে খুশি হবেন, কারণ একমাত্র তাহলেই সম্ভব হবে ওই প্লটে নতুন একখানা হাল আমলের বাড়ি হাঁকানো। কিন্তু সেই আশা দুরাশা থেকে নিরাশয় পরিণত হতে চলেছে ক্রমে। পাল্লাহীন জানলা, ইটবার করা দেওয়াল, অশ্বত্থর চারা বিভূষিত ফাঁটা ছাদের এই বাড়িখানায় নির্বিবাদে এখনও বাস করছেন 25 বছরের ভাড়াটিয়া হিমাদ্রি রায়। কোনো অচেনা লোক যদি ও পাড়ায় গিয়ে 25 বছরের বাসিন্দা হিমাদ্রি রায়ের খোঁজ করেন, তাহলে তিনি যে ওই হাড় পাঁজরা বার করা বাড়িটা খুঁজে পাবেন এতে যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ এ নয় যে হিমাদ্রি রায় ঘর কোনো মানুষ ও পাড়ায় অজ্ঞাত, তাকে সকলেই চেনে, কিন্তু পাড়ায় ও বেপাড়ায় তাকে সকলে জানে তার ছদ্মনামে, আর সেই নামটা শাহজাহান। চন্দননগরের বনেদি রায়বাড়ির ছেলে হিমাদ্রি রায় কেমন করে শাহজাহান হয়ে গেলেন সে ইতিহাস জানাতে হলে আর একখানা উপন্যাস লিখতে হয়। চন্দননগরের সাবেকি রায়বাড়িতে শরিকি জগদ্ধাত্রী পুজো আজও হয়। শাহজাহান সাহেবের কাছে নিমন্ত্রণপত্র আসে না। এখনও রায়বাড়িতে খোঁজাখুঁজি করলে হয়তো বুড়ো বুড়ি 2-1জনকে পাওয়া যাবে যারা সেই ছোট্ট হিমুর প্রাক্তন ইতিহাসটা বলতে পারেন। কিন্তু কে আর সেই হারানো ইতিহাসের পোকায় খাওয়া অধ্যায়টা খুঁজতে যাচ্ছে? শাহজাহান সাহেবকে এই বিষয়ে প্রশ্ন করা বৃথা। রাগী বদমেজাজি মানুষটা হয়তো আচমকা এক ঘা মেরেই বসবে প্রশ্নকর্তাকে। বোম্বাই শহর যে শাহজাহানকে চেনে সে একজন গুণী শিল্পী।
এককালে তার ছবি ভারতবর্ষের বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেত। সে আমলের রাজা মহারাজা চিত্রশালায় আজও খুঁজলে HR নামাঙ্কিত বড় বড় অয়েল পেন্টিং দেখতে পাওয়া যাবে। বনেদি ঘরের ব্রাহ্মণ সন্তান বলে নয়, জাত শিল্পী হিসেবেই বোম্বাই শহর গ্রহণ করেছিল শাহজাহানকে। এখনও যেদিন ঘুম না আসা রাতে উদাসীন খেয়ালি মানুষটা নরবরে কাঠের সিঁড়ি বেয়ে ছাদে উঠে গিয়ে জলের ট্যাঙ্কটার উপর বেহালাখানা নিয়ে বসে, সেদিন আশেপাশের বাড়ির রেডিওর কানে মোচড় পড়ে। ছাদে ছাদে বারান্দায় বারান্দায় মোড়া চেয়ার কৌচ টেনে বসে যায় প্রতিবেশীরা। সমুদ্র গর্জনের সঙ্গে মিশে যায় সিন্ধু কাফি অথবা কানাড়ার মূর্ছনা। চিরযুগের বিরোহী আত্মার বিমূর্ত বিলাপ হাহাকার করে ফিরে জুহু বিচের এই প্রান্ত থেকে ও প্রান্তে। পাড়ার বখাটে ছেলের দল বলে, আজ রাতে মমতাজের বিরহে সম্রাট শাহজাহান কাঁদছেন। 25 বছর আগে এ বাড়িতে যে হিমাদ্রি রায় এসে প্রথম আশ্রয় নিয়েছিলেন, আজকে শাহজাহান যে তারই ফসিলস, এটা মেনে নেওয়া কঠিন। সে হিমাদ্রি রায় ছিল 24 বছরের উঠতি জোয়ান, এক হাড়া লম্বা আকৃতি, চুলগুলো পিছনে ফেরানো, সোজা হয়ে হাঁটত সে। আর আজকে শাহজাহান যেন 50 বছর বয়সেই 60 বছরের বুড়ো। এক মাথা সাদা চুল, চোখ দুটো কোটরগত, গাল তুবড়ে গেছে। তিরিক্ষে বদমেজাজি মানুষটা সারাদিন বিড়ি ফোঁকে আর খক খক কাশে। লোকটা আমূল বদলে গেছে। সংসারে দুটো মাত্র প্রাণী, বাপ আর মেয়ে। চাকর নেই, ঠিকে ঝি পর্যন্ত আসে না। শুধু বাজারটা করে দেওয়ার দায়িত্ব শাহজাহানের, বাকি সব দায় তার মেয়ের। প্রতিবেশীরা মনে করতে পারে না ও বাড়িতে কখনো কোনো অতিথিকে আশ্রয় নিতে দেখেছে। বাপ রাগী বদমেজাজি, মানুষজনের সঙ্গ তার বরদাস্ত হয় না। তার চেয়েও অদ্ভুত তার মেয়ে, অসম্ভব আত্মকেন্দ্রিক। পাড়ার কোনো ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়নি শ্রবণার। অবশ্য পাড়ায় ওর সমবয়সী যেসব ছেলেমেয়েরা আছে তারা অন্য সমাজের লোক, অবাঙালি বলে নয়, তারা সবাই উচ্চ কোটির জীব। মোটর গাড়ি ছাড়া তারা পথে পা বাড়ায় না। তারা কেমন করে আলাপ জমাবে সেই মেয়ের সঙ্গে যার বাড়িতে ঠিকে ঝিটি পর্যন্ত আসে না? আর তাছাড়া অত্যন্ত অভিমানী মেয়ে শ্রবণা। পাছে কথাবার্তায় হাবে ভাবে প্রকাশ হয়ে পড়ে যে ওরা গরিব, তাই সযত্নে এড়িয়ে যায় প্রতিবেশীদের। উচ্চকোটির প্রতিবেশী ছেলেমেয়েরা তাদের বড় লোকামি নিয়ে যতটা উন্নাসিক, শ্রবণা যেন তার চেয়েও বেশি নিজের অভাবগ্রস্ততা সম্বন্ধে সচেতন। নির্বান্ধব ভাঙা বাড়ির চৌহদ্দির মধ্যেই কেটেছে তার বাল্য। স্কুল কলেজেও তার সঙ্গী সাথী বড় একটা কেউ হয়নি। শ্রবণা জানে সেজন্য সে নিজেই দায়ী। হলে হতে পারত বাপই তার খেলার সাথী। শৈশবের কথা জানে না, বাল্যে তাই হয়েছিল। ওকে মিস স্মিথের স্কুলে পৌঁছে দিয়ে বাপি চলে যেত কাজে, স্টুডিওতে অথবা সিনেমা পাড়ায়। সারাদিন সিস্টারের সঙ্গে থাকতো সে। আবার সন্ধে ফিরে আসার পথে সিস্টার স্মিথের বাড়ি থেকে ওকে নিয়ে আসতো বাড়িতে। মেয়ের সঙ্গে বসতো খেলার আসরে, বাপির সঙ্গে পুতুল খেলেছে, লুডো খেলেছে, এমনকি লুকোচুরি পর্যন্ত। মিস স্মিথের স্কুলেও ছিল নানান রকম খেলার আয়োজন। গান আর খেলার মাধ্যমে অনেকগুলি বাচ্চাকে নিয়ে দিনটা কেটে যেত মিস স্মিথের। কিন্ডারগার্টেন স্কুল, ও পাড়ায় ওইটাই একমাত্র ভালো স্কুল ছিল এতদিন। গুটি 10-15-র বেশি ছাত্রছাত্রী নিতে চাইতেন না উনি। বলতেন, আমার বাগানে এর চেয়ে বেশি ফুলের চারা ধরে না, তাহলে ওরা খেলার জায়গা পাবে না। শ্রবণার জীবনে এই মিস স্মিথের ভূমিকাটাও বড় কম নয়। মাতৃহীন বলেই বোধহয় শ্রবণাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন। আর 5টা মেয়ের চেয়ে তার আদরটা যেন নিবিড়তর ছিল। এই নিঃসঙ্গচারিণী সন্ন্যাসিনীকে শ্রবণা শুধু শ্রদ্ধা করত না, ভালোবাসত। কিন্তু দেহে মনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সে যেন ক্রমশ বাপির কাছ থেকে দূরে সরে গেল। বাপিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন বদলে যেতে থাকল। মদের মাত্রাটা সে হঠাৎ ভয়ানক বাড়িয়ে তুলল। কৈশোরের প্রথম থেকেই বাপ মেয়ের সম্পর্কটা কেমন যেন মাধুর্য রস হারালো। জন্ম সহচর বাপিকে যেন ওর আর বরদাস্ত হয় না। যে চটটা চাপড়টা ছেলের বেলায় শুধু গায়েই লাগতো, মনে দাগ কাটতো না, ফ্রক ছাড়ার পর সেগুলো ওর কাছে মনে হতে থাকে অত্যাচার, নির্যাতন।
বাল্যে যে নিঃসঙ্গ জীবনটাকে ও স্বাভাবিক বলে স্বীকার করে নিয়েছিল, জ্ঞান বৃদ্ধি হবার পর সেই একান্তবাসী নিঃসঙ্গ জীবনটাকে অস্বাভাবিক, অসহ্য বলে শতই মনে হয়েছে তার। কেন তারা এইভাবে অন্তেবাসীর জীবনযাপন করে? কেন দেশের বাড়ির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই? কেন সেখান থেকে কেউই বোম্বাই শহরে এলেও ওদের খোঁজ খবর নেয় না? প্রথমটা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছে বাপিকে, নিছক কৌতূহলে। কিন্তু পরিবর্তে সন্তোষজনক কোনো উত্তর তো পায়নি, উপরন্তু অহেতুক ধমক খেতে হয়েছে। আদি যুগে এজন্য বালিশে মুখ লুকিয়ে কত রাত সে কেঁদেছে, বাপির ব্যবহারে মর্মাহত হয়েছে। সকলেরই দাদা, দিদি, মাসি, খুড়ি, দাদু, দিদা আছে, তার কি একেবারে কিছুই থাকতে নেই? মিস স্মিথকে সে প্রশ্ন করেছে। তিনি বলেছেন, এতে আশ্চর্য হবার কি আছে? এই দেখো না, আমার তো কেউ নেই। দাদা, দিদি, মাসি, খুড়ি, মায়ে বাপিও পর্যন্ত নেই আমার। কিন্তু তুমি তো আছো, আর 5টা স্কুলের মেয়ে তো আছে, ডেভিল তো আছে। ডেভিল ওর কুঁচকুঁচে কালো একটা স্প্যানিয়াল, তাই এটাকে এতদিন স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল। ভেবেছিল সে আর মিস স্মিথ স্বগোত্র, ওদের কারোর কেউ নেই। কিন্তু ক্রমে আরও বড় হলো শ্রবণা। ওর মনে হলো ভিতরে আরও কিছু আছে। মিস স্মিথ সংসার ত্যাগ করে এসেছেন স্বেচ্ছায়, মিশনারি হয়ে গেছেন তিনি। ছোট স্কুল খুলে একান্তে সন্ন্যাসিনীর জীবনযাপন করছেন। কিন্তু বাপি তো সন্ন্যাসী নয়। মিস স্মিথ অবিবাহিতা, বাপি তো তা নয়। মিস স্মিথ তো অতীতের কথা মনে করে কোনোদিন চোখের জল ফেলেন না। কিন্তু মধ্যরাত্রে বাপির বেহালার টানে যে সুরটা বের হয়, তার তো জাত আলাদা। তারপর কিশোরী মেয়েটি একদিন হঠাৎ জানতে পারল একটি অদ্ভুত কথা। সেদিন আনন্দে আত্মহারা হয়ে সে ছুটে গেল বাপির কাছে। বললে, বাপি, আমার নাকি ঠাকুমা আছে চন্দননগরে। কোথায় বাপি, কোথায় চন্দননগর? শাহজাহান এই প্রশ্নের জবাব এড়িয়ে বলেছে, কে বলেছে? কুসুম। কুসুম ওদের বাড়িওয়ালার মেয়ে। শাহজাহান গম্ভীরভাবে বলেছিল, ওইসব বদমায়েশ পাজি মেয়ের সঙ্গে একদম মিশবে না তুমি। কিন্তু বলো না, কথাটা কি সত্যি? চন্দননগর কোথায় বাপি? শাহজাহান ঠাস করে একটা চর কষিয়ে দিয়েছিল সেদিন, সেই প্রথম। তারপর দিন দিন দেহ মনে যতই বেড়ে উঠেছে শ্রবণা, ততই সে বুঝতে শিখেছে অনেক কিছু। সে জানে ওরা মুসলমান নয়, মিস স্মিথ খ্রিশ্চান, কিন্তু ওরা হিন্দু। বাপির গলায় পইতে নেই, কিন্তু দেব মন্দিরের সামনে সে হাত তুলে প্রণাম জানায়। বাপি একটা উর্দু পত্রিকায় লেখা পাঠাতো ছদ্মনামে, সেই নামটা শাহজাহান। সেই নামটাই চালু হয়ে গেছে। ছদ্মনামের সঙ্গে দাড়ি, মির্জাই অথবা মুসলমানের টুপির কোনো সম্পর্ক নেই। কিন্তু খেয়ালি মানুষটার সব ব্যবহার তোমার আমার সাধারণ বুদ্ধির বিচারে করা যায় না। মানুষ দু জাতের, এক জাতের মানুষ এবং তারাই সংখ্যাগরিষ্ঠ। তারা আয় করে মেপে, ব্যয় করে টিপে। তারা ঘর সংসার, স্ত্রী, পুত্র, পরিজনের মধ্যে হিসাব করে 2-20-7 খেলা খেলে যায়। সংসারে 99% জন্য এই বাঁধা ছক, কিন্তু ব্যতিক্রম থাকে বলেই নিয়মটাকে নিয়ম বলে মানি। তাই এই গণ্ডি কাটা ছক বাঁধা নিয়মটাকে প্রতিষ্ঠিত করতে 1জনকে হতে হয় ব্যতিক্রম। তাদের জীবনবোধের বাটখারার ভিন্ন মাপ, তাদের জীবনবেদের মূল্যায়নের ভিন্ন পরিমাপ। তারা শিল্পী, সাধক, বৈজ্ঞানিক। আমরা আমাদের চেনা মাপকাঠিতে তাদের মাপতে পারি না বলে সহজ সমাধান খুঁজি, বলি ওরা পাগল। শাহজাহান সেই জাতের মানুষ। সে শিল্পী, সে সঙ্গীতজ্ঞ, সে কবি। যৌবনে সে কেমন ছিল শ্রবণা জানে, কিন্তু জ্ঞান হওয়ার পর থেকেই সে দেখছে বাপি লোকটা আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। সে বেহালা বাজাতে বাজাতে কাঁদে। ছবি আঁকতে বসে সে নাওয়া খাওয়ার কথা ভুলে যায়। দুর্বোধ্য উর্দু হরফে পাতার পর পাতা, খাতার পর খাতা যখন সে লিখে চলে, তখন সে অন্য মানুষ, অন্য জগতের মানুষ। তখন সে শ্রবণাকে পর্যন্ত সহ্য করতে পারে না। এতদিনে শ্রবণা বুঝতে শিখেছে শাহজাহান তার নিজের অতীতটাকে আড়াল করে রাখতে চায়। সেখানে এমন একটা কিছু আছে যাকে সে অস্বীকার করতে চায়, ভুলে থাকতে চায়।
শ্রবণা অনুভব করতে পারে সেই অতীত অধ্যায়ে এমন কিছু আছে যা শাহজাহানের পক্ষে গ্লানিকর, লজ্জাজনক। হতেই পারে সেই ক্লেদাক্ত অধ্যায়টাকে জানবার কোনো কৌতূহল শ্রবণার নেই। সে তো জানতে চায় না কেন এভাবে সব ছেড়ে চলে এসেছিল শাহজাহান। কিন্তু অপ্রিয় অংশটাকে এড়িয়ে বাদবাকি সত্যটুকু তাকে জানিয়ে দিতে বাধা কোথায়? শ্রবণা কলেজে ভর্তি হয়েছে, অথচ এখনও সে জানে না তার পিতামহের কি নাম। কি ক্ষতি হতো যদি কোনো এক নিভৃত সন্ধ্যায় আত্মজাকে কাছে টেনে নিয়ে শাহজাহান বলতো, সব কথা তো তোকে খুলে বলতে পারবো না বনি, শুনতেও তোর ভালো লাগবে না, তবে মোটামুটি কয়েকটা কথা এখন তোকে জানিয়ে দেওয়ার সময় হয়েছে। তুই অমুক বংশের সন্তান, দেশের বাড়িতে তোর যেসব আত্মীয় স্বজন আছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় এই। অবশ্য তারা হয়তো আজ তোকে আত্মীয় বলে স্বীকার করবেন না, কারণ যেদিন সব ছেড়ে চলে আসি সেদিনই আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে এসেছিলাম আমি। ব্যাস, এইটুকুই যথেষ্ট হতো। মরে গেলেও শ্রবণা জানতে চাইতো না অকথিত অংশটুকু। প্রশ্ন করতো না কেন তুমি এভাবে সব ছেড়ে চলে এসেছিলে। কিন্তু বাপ মেয়ের এই আলাপচারিতা কোনোদিন হয়নি। শ্রবণার একমাত্র আশ্রয়, একমাত্র সান্ত্বনা স্থল ছিল মায়ের একখানি তৈলচিত্র। সারা জীবনে শাহজাহান অসংখ্য ছবি এঁকেছে, কিন্তু ওদের জুহু বিচের সেই নড়বড়ে ভাঙা বাড়িতে শাহজাহানের হাতে আঁকা ছবি একখানিও অবশিষ্ট নেই। বিভিন্ন সময়ে অভাবে পড়ে শাহজাহান একে একে ছবিগুলো বিক্রি করে দিয়েছে, কখনো বা জলের দরে। শ্রবণা বিছানায় মুখ লুকিয়ে কেঁদেছে শুধু। একমাত্র ব্যতিক্রম ওই ছবিখানা। এটা ওর মায়ের ছবি। এই ছবির চিত্রকল উশৃঙ্খল মদ্যপ অর্ধোন্মাদ শাহজাহান নয়। এই ছবি এঁকেছিলেন বনেদি বাড়ির তরুণ যুবক হিমাদ্রি রায়। মায়ের কুমারী জীবনের পোর্ট্রেট সেইখানা। শিল্পীর নামের দুটি আদ্য অক্ষর লেখা আছে ছবির নিচে, HR, আর আছে একটি তারিখ, যা থেকে বোঝা যায় ছবিখানার বয়স প্রায় 25 বছর। বাপ আর মেয়ের ছোট্ট সংসার, কিন্তু সেই ছোট্ট সংসারে ধীরে ধীরে নেমে এলো অসন্তোষের ছায়া। মতান্তর থেকে মনান্তর, বাপের উশৃঙ্খলতা, বেহিসাবি খরচ, মাঝে মাঝে সম্পূর্ণ মত্তাবস্থায় মধ্যরাত্রে বাড়ি ফিরে আসা, এইসব উপদ্রব ছেলেবেলা থেকেই গা সওয়া হয়ে গিয়েছিল শ্রবণার। কিন্তু এরপর ঘটল মারাত্মক এক দুর্ঘটনা। ডান হাতের বুড়ো আঙুলে বাটালি পড়ে গেল শাহজাহানের। মারাত্মকভাবে কেটে গেল হাতটা। ওষুধ এবং ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। ডাক্তার দিন 7 বিশ্রাম নিতে বললেন, কিন্তু কাজ পাগল শাহজাহান যে কাঠের ফর্মাটা কাটতে গিয়ে হাত কেটেছে সেটার তদারকি করা ছাড়ল না। বিশ্রাম তার ধাতে নেই। দিন 2 পরে একদিন রাত্রে শাহজাহান ফিরে এলো সম্পূর্ণ মত্তাবস্থায়। তার জামা কাপড় কাদায় মাখামাখি। জামা ছাড়াতে এসে শ্রবণা দেখে তার আঙুলে ব্যান্ডেজ নেই, কাটা ঘায়ে লেগেছে কাদা। সেই রাত্রেই প্রবল জ্বর এলো শাহজাহানের। পরদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন আঙুলটায় সেপটিক হয়েছে, গ্যাংগ্রিন শুরু হয়ে গেছে। অবিলম্বে আঙুলটা কেটে বাদ না দিলে পচনের বিষক্রিয়া সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। তৎক্ষণাৎ অপারেশন করতে হবে। কিন্তু শাহজাহান নিজে বাধা দিল। ডান হাতের বুড়ো আঙুল সে কাটতে দেবে না, কিছুতেই না। রোগীর পাগলামিতে কান দেওয়ার সময় ছিল না ডাক্তারের। তিনি নিশ্চিত বুঝেছিলেন তখনই আঙুলটা কেটে বাদ না দিলে রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। রোগীর নিকটতম আত্মীয়া হিসেবে শ্রবণাকে কি একটা কাগজে সই দিতে হলো। অপারেশন ভালোভাবেই হয়ে গেল। রাক্ষসের জান যদি লুকিয়ে থাকে মরণ ভোমরায়, তবে চিত্রশিল্পীর প্রাণ টিকে থাকে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে। মানুষ শাহজাহান বেঁচে গেল, কিন্তু শিল্পী শাহজাহানের সেদিন মৃত্যু ঘটল। হাসপাতাল থেকে ফিরে এলো মানুষটা, একেবারে অন্য মানুষ। দুনিয়ার উপর খেপে গেল সে। আর সবচেয়ে রাগ হলো তার নিজ আত্মজার উপর। কেন করল সে সই? শ্রবণা যে উপায়ান্তরবিহীন হয়ে এই ব্যবস্থাপনায় সায় দিয়েছে, এই কথাটা কেউ তাকে বোঝাতে পারল না। আধা পাগল মানুষটা একেবারেই যেন বদ্ধ পাগল হয়ে উঠল। সংসারের আয় বন্ধ, ব্যয় বেড়ে গেল, কারণ মদের মাত্রা চড়ালো প্রাক্তন শিল্পী শাহজাহান। চাকরি গেল। বদমেজাজি রাগী মানুষটা যথেচ্ছাচারের শেষ সীমায় ছুটে চলতে থাকে বেপরোয়াভাবে।
সকাল সন্ধ্যা গিয়ে বসে থাকে দিভেচা প্রোডাকশনসের চিত্রশালায়। সকলের কাজে খুঁত কাটে আর গাল পাড়ে। এতদিনের কর্মচারীকে নেহাত দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিতে সংকোচ হয় বলেই ওকে সহ্য করে সকলে। দ্বীপ্রাহরিক আহারের আয়োজন আছে কর্মীদের। চাকরি থাক না থাক, শাহজাহান গিয়ে বসে ওদের সঙ্গে এক সারিতে। এতদিন যেমন বসত, কেউ আপত্তি করে না, কারণ নিজে হাতে কাজ না করলেও তদারকিটা ভালোই করে সে। নতুন আর্ট ডিরেক্টর যতদিন না আসছে ততদিন লোকটাকে ওরা এইভাবেই সহ্য করে যাচ্ছিল। শাহজাহান একদিন হুকুম জারি করল শ্রবণাকে কলেজ থেকে নাম কাটাতে হবে। এটা যে অবধারিত তা জানা ছিল শ্রবণার। শ্রবণা জানে সে সুন্দরী, কিন্তু এও জানে যে সে ঘরানা ঘরের মেয়ে নয়। তার জন্ম ইতিহাসটা রহস্যাবৃত, তার বংশ পরিচয়টা অজ্ঞাত। তাই ঘর সংসার, স্বামী পুত্রের স্বপ্ন সে কোনোদিনই দেখেনি। তবে আশা ছিল লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে একদিন। তারপর যদি এমন কোনো মানুষের সন্ধান সে ঘটনাচক্রে পায় যে সব কথা জেনেও তাকে গ্রহণ করবে, তবেই ঘর বাঁধবে শ্রবণা। সে আশায় ছাই পড়ল। তবু ভাগ্যকে সে তিরস্কার করেনি, ঈশ্বরে সে বিশ্বাস হারায়নি, বাপিকে অসীম ক্ষমায় গ্রহণ করেছিল। দুর্ভাগা মানুষটা আর কি করতে পারত? কিন্তু এরও পরের অধ্যায়টা করুণতর। শ্রবণা অনুভব করে শুধু লেখাপড়ায় ইস্তফা দিলেই কিছু সমস্যার সমাধান হবে না। এই ভেঙে পড়া সংসারটাকে যদি আবার খাড়া করে তুলতে হয় তবে তাকে রোজগারে নামতে হবে। কিন্তু তাকে কি চাকরি করতে দেবে বাপি? যুক্তিতর্কের ধার সে ধারে না আজকাল। যুক্তিকে যদি মেনে নিত তাহলে অপারেশনের সমস্ত দুর্ভাগ্যটাকে মেয়ের স্কন্ধে চাপাতে পারত না নিশ্চয়ই। প্রস্তাবটা পেশ করত শ্রবণার সাহসে কুলায় না। যা বদমেজাজি মানুষ, তবু চেষ্টা তো করে দেখতে হবে। তাই একদিন সুযোগ বুঝে বলল, কলেজ ছেড়ে চুপচাপ বসে আছি বাড়িতে, কোনো একটা চাকরি পাওয়া যায় না? তোমার সঙ্গে তো অনেকের আলাপ আছে, তুমি একটু চেষ্টা করে দেখো না। লুঙ্গি পরে একটা মোড়ায় বসে আয়নার সামনে চুলে কলপ দিচ্ছিল শাহজাহান। বললে, আমিও কদিন ধরে তাই ভাবছি। নিজের জন্যে ভাবি না। মোড়া হাতি এখনো লাখ টাকা, কিন্তু তোকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমি পারবো না। শ্রবণা জবাব দেয় না। আর চোখে শ্রবণাকে একবার দেখে নিয়ে শাহজাহান আবার বলে, বলেছিলাম মালিককে, তিনি তোকে নিয়ে যেতে বলেছেন। একটা হিললে হয়ে যাবে, তুই তৈরি হয়ে নে। এখনই? কোথাও কোনো চাকরি খালি আছে নাকি? কলপ লাগাবার সরঞ্জাম চৌকির নিচে ঠেলে দিয়ে শাহজাহান উঠে পড়ে। ঘুরে দাঁড়িয়ে বলে, চাকরি খালি না থাকলে খালি করাতে হবে। বুকের রক্ত জল করে খেটেছি কোম্পানির জন্যে, এ তো ভিক্ষে নয়, এ হলো গিয়ে ক্ষতিপূরণ। নে, কাপড়টা পাল্টে আয়। মনে মনে হাসে শ্রবণা, দুঃখের হাসি। তার আশঙ্কা ছিল হয়তো বাপি তার চাকরি করতে যাওয়ার প্রস্তাবে ক্ষেপে যাবে। দেখা গেল শাহজাহান আর এক ধাপ এগিয়ে বসে আছে আগে থেকেই। মালিকের সঙ্গে তার কথা পর্যন্ত হয়ে গেছে এই নিয়ে। শ্রবণা জামা কাপড় পরে তৈরি হয়ে নেয়। মনের অগোচর পাপ নেই। নিজের কাছে অন্তত সে স্বীকার করতে বাধ্য হয় সে একটু আহত হয়েছে। সে খুশি হতো যদি বাপি তার পাঁজরা বার করা বুকটা চিতিয়ে খেপে উঠে বলতো, থাক থাক, আর পাকামো করতে হবে না, খুব লায়ক হয়ে উঠেছিস দেখছি। না হয় আঙুলটাই গেছে, তা বলে মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবার ক্ষমতা এখনও আছে শাহজাহানের। আর শ্রবণা ওকে বুঝিয়ে সুঝিয়ে মাথায় হাত বুলিয়ে রাগ অভিমান করে যদি শেষ পর্যন্ত রাজি করাতো। কিন্তু বাস্তবে সেসব কিছুই হলো না। বাপির আদেশ মতো অল্পক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল। সাদামাটা একটা তাঁতের শাড়ি পরে নিল চট করে। শুকনো তোয়ালে দিয়ে মুখটা ঘষে ঘষে মুছে নিল। পাউডারের কৌটোটা অনেক দিন খালি হয়ে রয়েছে। তৈরি হয়ে বেরিয়ে আসতে শাহজাহান একেবারে খেঁকিয়ে ওঠে। এই পেতনির মতো যাবি নাকি তুই? হ্যাঁ, যা, কাপড়টা পাল্টে আয়। জন্মদিনে যে শাড়িটা দিয়েছিলাম সেইটা পরে আয়। শ্রবণা আমতা আমতা করে, যাচ্ছি চাকরির উমেদারিতে। মুখের কথায় যাবি না হাত চালাতে হবে? বিনা বাক্য ব্যয় শ্রবণা আবার ফিরে যায় শাড়িটা পাল্টে আসতে। শাড়িটা পাল্টে এসে ফের হাসি মুখে বলে, বাসে করে তো যেতে হবে,
তাই তখন সিল্কের শাড়িখানা পরিনি। বাসে করে যাব কে বলেছে তোকে? শ্রবণা আবার চুপ করে যায়। হঠাৎ এতটা রাস্তা ট্যাক্সি করে যাবার মতো সম্বল যে শাহজাহানের নেই এটা পিতা পুত্রী দুজনেই জানে। সে কথার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। তাই বলে, কই চলো। শাহজাহানের সাজ পোশাক হয়ে গিয়েছিল। একটা হাত আয়না আর কাঁচির সাহায্যে গোফের প্রান্তভাগটা সুষম করতেই ব্যস্ত ছিল সে। বললে, তারা কিসের, সময় হলেই যাব। একটু পরেই অবশ্য সময় হলো। সাদা রঙের একটা অ্যাম্বাসাডার গাড়ি এসে দাঁড়ায় ওদের বাড়ির সামনে। অকস্মাৎ হর্ন দিতে শুরু করলো। হাত ব্যাগটা চট করে তুলে নিয়ে শাহজাহান উঠে দাঁড়ায়। বলে, আয়, গাড়ি এসে গেছে। গাড়ি? কার? কেন? কিন্তু বিস্ময়ের অনুভূতিটাকে ভোঁতা করে দিতে শিখেছে শ্রবণা। জানে এ নিয়ে প্রশ্ন করলে সন্তোষজনক কোনো উত্তর তো পাওয়া যাবেই না, উল্টে কতকগুলো অপ্রিয় কথার অবতারণা হবে। সামান্য চাকরির উমেদারকে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তুলে নিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু সেজন্য যতটা বিস্মিত হলো শ্রবণা, তার চেয়েও অবাক হলো এই কথা ভেবে যে বাপি এতটা আয়োজন সুপরিকল্পিতভাবে করেছে, তাকে বিন্দুমাত্র আভাস না দিয়ে। শাহজাহান অশক্ত, বেকার বৃদ্ধ। তার জোয়ান মেয়ে এখন রোজগার করে বাপকে সাহায্য করবে, এর মধ্যে অস্বাভাবিকতা কোথাও নেই। কিন্তু একটি কুমারী তরুণী মেয়েকে রোজগার করতে পাঠিয়ে দেবার আগে কি তাকে জানতেও দেওয়া হবে না চাকরিটা কেমন, কোথায় এবং কতক্ষণ খাটতে হবে তাকে, অথবা কী পারিশ্রমিক পাবে সে? সবে কি বাপি আগে থেকে ঠিক করে রেখেছে? সে কি শাহজাহানের গোয়ালের গরু যে দরদামটা পর্যন্ত জানবার অধিকার নেই তার? একটা কাঠিন্যের আভাস ফুটে ওঠে তার মুখে। চুপচাপ গিয়ে সে বসে বাপির পাশে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্ব নিয়ে আসছে খুব শিগগিরই। ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।